আসসালামু আলাইকুম। বর্তমানে ইরান, ইউএস এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে সারা বিশ্ব যেখানে খুব উদ্বিগ্ন, সেখানে বাংলাদেশ স্বাভাবিকভাবে একই অবস্থায় আছে। তবে বাংলাদেশের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তবে সবচেয়ে একটা অদ্ভুত বিষয় হচ্ছে বাংলাদেশের সবাই এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গিয়েছে এবং এই সুযোগে কিছু মানুষ বাংলাদেশে যারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করছে। এমন কিছু মুখরোচক গল্প বা এমন কিছু তত্ত্ব বিশ্লেষণ উপস্থাপন করা হচ্ছে যার মাধ্যমে আসলে মানুষ শুনে মজা পাবে, কিন্তু বিভ্রান্তি। এবং ধর্মকে টেনে আনা হচ্ছে, কালো পতাকাবাহী অনেক কিছু চলে আসতেছে, ইমাম মাহাদি চলে আসতেছে। এবং গল্পগুলো দেখবেন এমনভাবে চলছে, যেমন ধরুন যদি ইরান অনেকগুলো বোমা ফেলতে পারে এবং যদি একদম খুব ধরাশায়ী অবস্থা করে দেয় ইসরায়েলের, এবং ইরানের অবস্থা যদি খুব ভালো থাকে, তাহলে দেখবেন কালকে থেকে বলা শুরু করবে কালো পতাকাবাহী লোকজন অলরেডি খোরাসান থেকে রওনা হয়েছে। আর যদি দেখেন যে এখানে ইরান কিছুই করতে পারছে না, শুধু বোমা ওখানে ইরানেই পড়তেছে এবং আমেরিকা খুব ভালো করতেছে, তখন দেখবেন যে মানুষের মাসালা এবং তাদের ধর্মীয় তত্ত্ব আরেক রকম হয়ে গিয়েছে। সো এই যে বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো আমি এই আলোকে কিছু কথা বলবো যাতে মানুষ মিসলিড না হয়ে সত্যিকার তথ্যটা পায়। মিডিয়ার আবল তাবল তথ্যগুলোর দিকে বিভ্রান্ত না হয়, আপনার সত্যটা জানার চেষ্টা করুন অ্যাকচুয়ালি কী হচ্ছে। এবং এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানির সংকটটা বাংলাদেশে কত তীব্র হবে, কেন হবে, আমি সেটা বলবো। পাশাপাশি এখানে অ্যাকচুয়ালি কে যুদ্ধে আলটিমেটলি আসলে জয়লাভ করবে বা কোন দিকে যাবে, এটা নিয়ে কিছু কথা বলবো। খেয়াল করে দেখবেন এখানে কয়েকটা ব্যাড নিউজ এবং গুড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে যে আপনার তেলের সংকটটা সারা বিশ্বে বড় আকার দেখা দিবে। কেন? কারণ হচ্ছে খেয়াল করেন, ইউরোপে অলরেডি রাশিয়া থেকে যে তেল বা জ্বালানি যে একটা সাপ্লাই হতো সেটা বন্ধ, ইউক্রেন ইস্যু নিয়ে। পুরো ইউরোপটা রাশিয়ার কাছ থেকে সাপোর্টটা পাচ্ছে না। এদিকে আবার মিডল ইস্টের কান্ট্রিগুলো, বিশেষ করে কাতার, ওমান, আপনার কুয়েত, সৌদি আরব, ইরান, এইসব কান্ট্রি থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তেল বা জ্বালানি তারা নিত। এখন তারা সেটা নিতে পারবে না, তো তাদেরকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বাধ্য হয়ে নির্ভর করতে হচ্ছে এখন আমেরিকার উপর। এবং ওয়ার্ল্ডের বর্তমানে সব কিছু উন্নয়নের প্রতিটা জায়গায় দেখবেন তেলের সম্পৃক্ততা আছে। তেল ছাড়া দুনিয়াটা এখন বলতে গেলে অচল। সো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ মূলত কয়েকটা জায়গা থেকে তেল নেয়। বাংলাদেশ তেল নিয়ে থাকে আপনার সৌদি আরব, ওমান, কাতার অ্যান্ড কিছুটা আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে। সো বাংলাদেশ কিন্তু আর কোথাও থেকে তেল নিচ্ছে না। এই পরিস্থিতিটার কারণে এখন যদি মিডল ইস্ট থেকে তেল না পায়, বাংলাদেশের অবস্থাটা কী হবে চিন্তা করেন। বাংলাদেশ ছোট কান্ট্রি হতে পারে, বাট বাংলাদেশের ডিমান্ড কিন্তু অনেক হাই, 18 কোটি জনসংখ্যা প্রায়। সো এই এত বড় একটা জনগোষ্ঠীর জন্য কী পরিমাণ তেল প্রয়োজন হয়, কী পরিমাণে জ্বালানি, আপনারা ইমাজিন করতে পারে। এই সংকটের একটা সিগন্যাল আরেকটা জিনিস হচ্ছে কি, আপনারা যদি, আমরা তো আসলে হাওয়ার উপর অনেক কথা বলে বেড়াচ্ছি, বাংলাদেশে ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক কিছু মানুষ কিন্তু পড়ে না, জানে না, জানে না। খোঁজ নিয়ে জানতে পারবেন অলরেডি চায়না কিন্তু তাদের চাইনিজ সরকার কিন্তু তাদের সবচেয়ে বড় দুইটা কোম্পানিকে, যারা তেল নিয়ে কাজ করে, তাদেরকে অলরেডি নির্দেশ দিয়েছে তারা যাতে এই মুহূর্তে কোনো তেল সাপ্লাই সরবরাহ না করে। এটার ইঙ্গিতটা কি? তার মানে সংকটের ব্যাপারে তাদের কাছে বার্তাটা আছে। আর এদিকে আবার বাংলাদেশের কিন্তু কোনো, আপনার রাশিয়ার মতো কোনো কান্ট্রির সাথে বাংলাদেশের জোট নাই, ইরানের সাথে জোট নাই। বাংলাদেশ সবসময় আমরা একটার উপর নির্ভরশীল হয়ে থাকি, হয় আমেরিকার পাপেট হয়ে থাকবো, আর নয় ভারতের উপর নির্ভরশীল থাকবো। আপনি খেয়াল করে দেখেন যে একটা দেশ যদি বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকে, তাহলে তার চাহিদা কি বাড়বে? আপনি যদি আপনার প্রতিবেশী কলিম উদ্দিনের উপরই পুরোপুরি নির্ভরশীল হয়ে যান, কলিম উদ্দিন কি আর আপনাকে ইমপ্রেস করতে চাইবে না। বাট কলিম উদ্দিন যখন দেখবে যে আপনি রহিবুদ্দিনের সাথে সুসম্পর্ক, আপনি রফিকের সাথে সুসম্পর্ক, আপনার জব্বারের সাথে সুসম্পর্ক, তখন কলিম উদ্দিন ভাববে যে আমি যদি তাকে একটু বেশি এন্টারটেইন না করি, সে অন্যদিকে চলে যাবে, তার তেলটা বা তার ব্যবসাটা অন্যদিকে সে ধাবিত করতে পারে। সো তখন আপনার চাহিদাটা বাড়বে, তাই না? সো ডিমান্ডিং পজিশনটা বাংলাদেশ করতে পারছে না, কারণ বাংলাদেশ ওই যে মেয়ে দেখলে যেটা হয় না, যে আপনার ওই বিয়ের প্রস্তাব আসার আগেই বিয়ের জন্য রাজি হয়ে যায়। সো আপনার সেক্ষেত্রে যৌতুক অন্যান্য বিষয়ে কথাবার্তার কি হবে? তো অলরেডি তো বাংলাদেশে অনেক সাবেক মন্ত্রীরা বলছে না, বাংলাদেশ কোন রাষ্ট্রের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো ওই রাষ্ট্র বাংলাদেশকে স্ত্রী হিসাবে মানুক না মানুক, বাংলাদেশ তার কাছে বিয়ে বসছে। এই সব জিনিসের কারণে বাংলাদেশ আমরা পারি না সংকটের সময় নেগোশিয়েট করতে, একটা ভালো কিছু আদায় করতে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।
তো যে কারণে এখন যদি মিডল ইস্ট থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, আমাদের রাশিয়ার সাথে যদি ভালো সম্পর্ক থাকতো, বা ব্রাজিল বা অন্যান্য কান্ট্রি যেসব দেশে তেল আছে, আমরা সেখান থেকে তেল আনতে পারতাম। সেটা হবে না। আচ্ছা, এখন আমি আবার আরেকটা সংকটের দিকে যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে ইরানের উপর দোষ চাপানো হয়েছিল শুরুর দিকে, যে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত এবং দুবাইয়ের কয়েকটি তেল ক্ষেত্রে আপনার মিসাইল নিক্ষেপ করেছে, যেটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে এবং সৌদি মিডল ইস্টের মিডিয়াও এটা প্রচার করেছে যে এটা আসলে ইরান করেনি, বরং এটা ধারণা করা হচ্ছে আমেরিকা বা অন্য কেউ করেছে। এই ইস্যু নিয়ে অলরেডি সৌদি আরব কিন্তু তার এয়ার স্পেসটা ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে, যে ইরানের বিরুদ্ধে সৌদি আরব আর তার এয়ার স্পেস ব্যবহার করতে দেবে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সৌদি ইনভেস্টর, বিশেষ করে এই কান্ট্রিগুলোর কয়েকটা বড় ইনভেস্টর আছে, 4-5টা। এই ইনভেস্টরদের আপনার ট্রিলিয়ন ডলারের ঊর্ধ্বে কিন্তু তাদের বিনিয়োগ হচ্ছে আমেরিকাতে। তারা অলরেডি ঘোষণা দিয়েছে, ওই কোম্পানিগুলা, তারা ওই জায়গা থেকে তাদের বিনিয়োগ তারা ফেরত নেবে, তারা ওখানে আর বিনিয়োগ করবে না। আপনি ইমাজিন করেন যে এই বিষয়টা কত বড় একটা বিষয়। এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা বিষয় হবে, এবং এটা ইরানের জন্য ভালো, বাট বিশ্বের অর্থনীতির জন্য একটা হুমকি। আরেকটা বিষয় হচ্ছে, রিসেন্টলি খুররাম শাহ নামে একটা, বা আপনার সিক্রেট ওয়েপন যেটা হচ্ছে আপনার ইরানের, যেটা খুররাম শাহ 4, এই গোপন অস্ত্র যেটা ইসরায়েলের উপর নিক্ষেপ করা হয়েছে, এটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে, এটা কিন্তু আপনার কোনো ক্লাস্টার বোমা না, এটা হচ্ছে ক্লাস্টার মিসাইল বলে এটাকে। ক্লাস্টার মিসাইলটা কি? ক্লাস্টার বোমাটা হচ্ছে যেটা ওই যে আপনার বিশেষ করে ইরাকে আমেরিকা নিক্ষেপ করেছিল, তারপরে আপনার গাজায় ইসরায়েল করেছিল, যেটার কারণে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে নিতে হয়। আর এটা হচ্ছে ক্লাস্টার বোমার ক্ষেত্রে। আর ক্লাস্টার মিসাইলটা হচ্ছে যে এটা আপনার যখন ভূমির কাছাকাছি যায়, তখন এটা ব্লাস্ট করার পর এটা 80টা ক্লাস্টারে বিভক্ত হয়, প্রায় 70-80টার মতো। অ্যান্ড প্রতিটা ক্লাস্টারের পেছনে কিন্তু এটা আপনার ইগনিশন পাওয়ার থাকে, এবং ওইটা যাতে একটা সেলফ ফোর্স তৈরি করে। এই ফোর্স থেকে এটা কিন্তু ওই ভূমির দিকে আরও বেশি গতিতে নামতে থাকে, এবং প্রতিটা আপনার ক্লাস্টার একটা মিসাইলের মতো কাজ করে। আপনি চিন্তা করতে পারেন, বিশ্বে কিন্তু এই ধরনের মিসাইল এখন পর্যন্ত আমার জানার মতো কোনো কান্ট্রি ব্যবহার করতে পারেনি। এটা সবচেয়ে আমি বলবো যে অদ্ভুত একটা ধরনের অস্ত্র, যেটা ইসরায়েলি নিক্ষেপ করার পরে ইসরায়েলের এয়ার ডিফেন্স তারা ইন্টারসেপ্ট করার জন্য তারা প্রায় 40-50টা নিক্ষেপ করেছে, কিন্তু কিছু করতে পারে নাই। এবং এটা অনেকটা আপনার ওই যে আমরা বলি না যে এটা যখন আকাশে এই যে আপনার এই সিক্রেট ওয়েপনটা, যেটা আপনার যে কি বলে খুররাম শাহ 4 যখন ভূমির কাছাকাছি যায়, বিশেষ করে ইসরায়েলে যাওয়ার পরে, এটা যখন আপনার এটা ব্লাস্ট করার সাথে সাথে এটা কিন্তু অনেকগুলো 80টা যখন ক্লাস্টারে বিভক্ত হয়, তখন কিন্তু এটা অনেকটা আপনার ওই যে কি বলা যায়, ডায়মন্ড ইন দ্য স্কাই একটা কথা আছে, ওই রকম টাইপ কিন্তু মনে হয়। এবং এটা ইফেক্টিভনেস মারাত্মক বেশি, যেটার কারণে অলরেডি ইসরায়েলে আপনার বিশেষ করে তেল আভিভ, এটা অনেকটা গাজার মতো চিত্র হয়ে গিয়েছে, যেটা আমি ধারণা করি। তো এখন যাই হোক, যে আমি মনে করি সার্বিকভাবে যে অবস্থা দিকে যাচ্ছে, ইরানের যদি লজিস্টিক পাওয়ারটা প্রপারলি কাজ করে, লজিস্টিকটা একটা কি যুদ্ধ কন্টিনিউ করার ক্ষেত্রে আপনার রণকৌশল ভিন্ন জিনিস, যুদ্ধের রণকৌশল, যুদ্ধের স্ট্র্যাটেজি, এগুলো ভিন্ন জিনিস, বাট যুদ্ধটা কন্টিনিউ হবে কি হবে না, এটার উপর নির্ভর করে সবচেয়ে বড় একটা বিষয়, তা হচ্ছে লজিস্টিক্স পাওয়ার। লজিস্টিক বা আপনাকে যেটা বলা সাপ্লাই। আপনার যদি গোলা বারুদ, অস্ত্র, অ্যামিউনিশন এগুলো না থাকে, আপনি যুদ্ধতে কন্টিনিউ করতে পারবেন না। তো এটা ইরানের যেটা ধারণা করা হচ্ছে, তাদের পর্যাপ্ত লজিস্টিক পাওয়ার আছে, এবং তাদের এই লজিস্টিক বেসটাকে, যেমন বিশেষ করে যে আপনার ড্রোনগুলো যে কামিকাজি, এটাকে কিন্তু ইসরায়েল আমেরিকা থামাতে পারছে না। থামাতে না পেরে তারা কি করছে, ওই ড্রোনটা যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে ওই জায়গাটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে। সো ওই জায়গাটা ধ্বংস করা মানে একটা লজিস্টিক বেসকে ধ্বংস করে দেওয়া হবে। সো আমেরিকা এখন টার্গেট করছে ইরানের লজিস্টিক বেসগুলোকে হিট করার। আর এটা যদি আমেরিকা সফল না হয়, তাহলে এই যুদ্ধে ইরান অনেকটাই ডোমিনেটিং অবস্থান থাকবে। আর ইরান ছোট কোনো রাষ্ট্র না, এটা গাজার মতো ছোট জায়গা না, যে ছোট্ট একটা জায়গা, অল্প পরিধি, আপনার ছোট্ট কম একটা ডায়ামিটার, বা ওই ইসের মধ্যে আপনি ওইটা একটা কিলিং জোন বানাচ্ছেন। মানে কিলিং জোন বলা হয়, আমরা মিলিটারি টার্মে ব্যবহার করি, যে
যে জায়গাটার মধ্যে আপনি ফায়ার বা আপনি বোম্বিংটা আপনি ইফেক্টিভলি করতে পারেন পুরো জায়গাটা জুড়ে, ওইটাকে বলে কিলিং জোন। সো এই জায়গাটা এটা ছোট হলে এটা সম্ভব। ইরান হচ্ছে বিশাল একটা কান্ট্রি, বাংলাদেশের চেয়ে আপনার 20-25টা বা 30টার সমান। তো এই বিশাল কান্ট্রিতে আপনি কিলিং জোন বানানো এত সহজ না। ইজিলি বিভিন্ন জায়গায় তারা শেল্টার নিতে পারবে, পাহাড় পর্বত আছে। সো এসব কিছু মিলে লজিস্টিক বেসগুলোকে খুব একটা ধ্বংস করতে পারবে না। যে কারণে আমি মনে করি এই যুদ্ধটা দীর্ঘদিন কন্টিনিউ করবে এবং বাংলাদেশের জন্য জ্বালানি সংকটটা তীব্র হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের উচিত এটার এখনই পর্যাপ্ত ব্যাকআপ ব্যবস্থা নেওয়া, তবে এটা নিয়ে যাতে আবার মানুষ ধান্দা ব্যবসা এগুলো করতে না পারে, এই জন্য সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। তো আমি যতটুকু জানি এটাই বললাম। সবাই ভালো থাকবেন আর প্রকৃত সত্যটা জানার চেষ্টা করেন। এই ইন্টারন্যাশনাল রিলেশনস বা এই যুদ্ধ বিগ্রহ এগুলো নিয়ে আজে বাজে মিডিয়ার মুখরোচক কথাগুলো শুনে বিভ্রান্ত হবেন না। অনেক মিডিয়া অনেক কিছু এমন সব কথাবার্তা ধর্মকে টেনে বলবে যাতে মানুষ আকর্ষণ ফিল করে, আবার ইরানকে জোর করে জিতে দিবে, ইরানকে নিয়ে অনেক বড় বড় হাইলাইট করে কথা বলবে, মানুষ ওইটা শুনতে চায়। এবং কিছু মানুষ আছে খুব দেখবেন ইউটিউবার, যার আন্তর্জাতিক সম্পর্ক বা যুদ্ধ রণকৌশল এগুলো নিয়ে কিছু জানে না, বাট সে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে যাচ্ছে। কারণ কি, এই মুহূর্তে এই ইস্যুটা পাবলিক খাচ্ছে, পাবলিক এটাকে নিচ্ছে, পাবলিক এই বিষয়টা খুব মারাত্মক উদ্বিগ্ন। এই পাবলিকের এই এই অতিমাত্রায় উদ্বেগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ ভাইরাল হওয়ার জন্য আজে বাজে তথ্যগুলো দিচ্ছে, মুখরোচক তথ্যগুলো দিচ্ছে, যার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো আপনারা এগুলো না দেখে তথ্যভিত্তিক যেই মানুষগুলো সত্যিকার অর্থে ফ্যাক্ট বেস আন্তর্জাতিক বিষয়গুলো ভালো করে বুঝে, যুদ্ধ কৌশল ভালো করে বুঝে এবং আন্তর্জাতিক সম্পর্ক প্লাস বিশ্বের আপনার লেটেস্ট আপডেটগুলো, সাম্প্রতিক ঘটনাগুলো যারা বিশ্লেষণ করতে পারে বুঝে, তাদেরকে ফলো করুন। আশেপাশে তথ্য দেখে মানুষকে বিভ্রান্ত করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।